জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। তবে আজকে আমাদের এই আয়োজনে যুক্ত হতে হলে আপনাকে যুক্ত হতে হবে উৎসবে, এবং যদি আপনি উৎসবে যুক্ত হতে চান তাহলে বাসার কলিং বেলটি চিপতে হবে। এবং কোন বাসার কলিং বেলটি চিপতে হবে? সেটি হচ্ছে মোবারক ভিলার কলিং বেলটি আপনাকে চিপতে হবে। এবং সেখানে সেই মোবারক ভিলায় কলিং বেলটি চেপে আপনি যখন উৎসবে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা টকশো আর ইউ ফেমাস। স্বাগত জানাচ্ছি। এবং সেখানে আপনি আপনার যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মন্তব্য করতে পারেন। আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু থাকছে। ফলে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীরা। ফলে সারথীরা কারা যুক্ত হচ্ছে, আমি আজকে ভীষণ উদ্দীপ্ত এবং ভীষণ আনন্দিত। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন একঝাঁক গুণী মানুষ, আমার ভীষণ পছন্দের মানুষ। আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী পরিচালক তানিম নূর। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমি অনেকদিন যাবৎ আপনাকে প্রত্যাশা করছিলাম আমাদের এই আয়োজনে, অবশেষে আপনি সময় দিলেন, সেটির জন্য কৃতজ্ঞতা। দর্শক, আমাদের সাথে রয়েছেন যিনি গুটি গুটি পায়ে আগাচ্ছেন এবং সামনের ভীষণটা খুব বড় বড় করে দেখছেন এবং একই সাথে বাংলাদেশকে বহন করছেন। আমাদের সাথে রয়েছেন সৌম্যজ্যোতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি সময় দিয়েছেন আর ইউ ফেমাসের আয়োজনে, নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, এবং আপনার ইন্ট্রোডাকশনটা পাওয়ার পরে আরো ভালো আছি। দর্শক, আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, এই শহরে কিছু মানুষ থাকে যার কাছে খুব সহজ থাকা যায়, অনেক স্বাভাবিক থাকা যায়, এবং যার কাছে গেলে সবসময় মন ভালো হয়। আমাদের ভীষণ পছন্দের মানুষ, একজন গুণী মানুষ, গুণী অভিনেত্রী, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ডারি অভিনেত্রী আমাদের সাথে যুক্ত রয়েছেন আফসানা মিমি। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যার কাছে গেলে দর্শক বকুনিও খাওয়া যায়, ছোট ভাইরা যায় 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 কিন্তু সহজ থাকা যায়, এইটা একটা বিষয়, যে সহজ থাকাটা খুব জরুরি। হ্যাঁ, সত্যি। এবং তুমি যখন বলছিলে আমি আসলেই ভাবছিলাম, সত্যি সত্যি, মানে আমরা সবসময় বলি কমফোর্ট জোন, তাই না? সহজ থাকাটা খুব দরকার সব সম্পর্কেই, এটা খুব আরাম দেয়। নিশ্চয়ই আমরা সেই আরামে থাকতে চাই। তবে আরামে থাকার আগে আমাদের একটা প্রশ্ন থাকে এই আয়োজনে, কমন খুব প্রশ্ন। তামিম ভাই, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই, আর ইউ ফেমাস? আমি তো সেটা কখনো আসলে ভাবিনি, জানেন। এবং এটা আসলে মানে আমার মধ্যে মাথাতেই কখনো আসে না যে আমি ফেমাস নাকি। আমার কাছে আমি যেরকম, আমি তো সেরকমই। আর এটা তো আসলে সিনেমা বানানো, এটা তো আমার পেশা। আপনি কি ফেমাস তৈরি করেন? সেটাও আমার মনে হয় না। আমি তো যাদেরকে নিয়ে কাজ করি সবাই কিন্তু অলরেডি, আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা সবাই ফেমাস, এতটুকু বলতে পারি। কিন্তু আমরা আমাদের একটা ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছিলাম, যে কথাটা হচ্ছে এরকম, আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য। ফলে দিন শেষে কাজটা করাটা জরুরি, এবং সেই কাজটা যখন করবেন আপনার জায়গা থেকে নিরবিচ্ছিন্নভাবে, সেটাই আপনাকে ফেমাস বানায়। কারণ ওটাই তো দিন শেষে আমাদের কাজ, বাংলাদেশের কাজ। একদম একদম একদম। সেই হিসেবে আপনি অবশ্যই ফেমাস। সৌম্য? না, আমার তো উৎসবের পরে মনে হচ্ছে যে আমি ফেমাস। এখন দর্শকের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি এবং মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, তো এর আগ পর্যন্ত কোনোদিন মনে হয়নি ফেমাস, কিন্তু এখন একটু ফেমাস মনে হচ্ছে। তো তানিম আঙ্কেল হচ্ছে আসলে ফেমাস। অন্য সবাই ফেমাসকে নিয়ে কাজ করেছে, আমাকে ফেমাস বানানোর পিছে আই থিঙ্ক তার একটা বড় অবদান। কারণ কাইজারের কথা না বললেই না, সেটা আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং উৎসব আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকে। আমি সিনেমাটা যখন দেখছিলাম, আমি দেখলাম আমাদের সৌম্যটা বড় হয়ে গেল। কেমন করে যে বড় হয়ে গেল, আমি এটা ভাবছিলাম মানে সিনেমাটা দেখার সময়। আমি সেইটা নিয়ে আরো প্রশ্ন করব। আপনার কাছে আমার প্রশ্নটা করা অস্বস্তির আমি জানি, কিন্তু আমার শোনা অস্বস্তি। আমাকে এটা করতে হবে। আর ইউ ফেমাস? আমি নিজেকে ফেমাস মনে করি না, কিন্তু আমি যেই অবস্থানটা নিয়ে এত বছর কাজ করছি সেইখানে মানুষের চোখে আমি ফেমাস। একটা দীর্ঘ সময় ধরে সার্ভিস দেয়া, এবং সেটা পার্টিকুলার দেশের জন্য, একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য, এটা যতটা সহজভাবে বলা যায় আসলেও এতটা সহজ না। আপনি অবশ্যই ফেমাস এবং বাংলাদেশের একজন ফেমাস হন, এবং এটা আমরা যারা বলি, যারা ধারণ করি,
তারা আসলে এটাকে গর্বের সাথে ধারণ করি। আপনাদের একটা কাজ যেটি বলছিলাম, প্রবেশ করতে হবে মোবারক ভিলাতে, এবং যেখানে কলিং বেল চেপে 90 দশকেও যাওয়া যেতে পারে, একটা সুযোগ থাকছে দর্শকদের জন্য। ফলে আমরা যারা এখন একটু প্রাউডলি বলি আমরা 90s কিড, আমরা সব কিছু দেখেছি একটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সব কিছু, দীর্ঘ একটা জার্নি আমাদের চোখের সামনে হয়েছে। এখনকার সময়ের এআই থেকে একদম সেই ক্যাসেটের যুগটা, যেটা ভিসিআর ডিভিডি তে যেটা চলতো সেটিও দেখেছি। 90 দশকের একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের সেই কাজের মাধ্যমে। একই সাথে আমি খুবই অভিভূত হয়েছি আপনাদের যে সংলাপগুলো, এত বেশি জোশ, এত বেশি ক্যাচি, মানে একটা স্মৃতি রোমন্থন করতে বাধ্য হবে। আপনারা দেখছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে বিভিন্ন হলে গিয়ে দর্শক প্রতিক্রিয়া নিচ্ছেন বা দেখছেন, কেমন বলছেন তারা? আসলে দর্শকের যে ভালোবাসা আমরা পেয়েছি বা এখনো পেয়ে যাচ্ছি, আমরা সবাই আসলে সেটা অভিভূত। এটা এই অপ্রত্যাশিত ভালোবাসাই আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আসলে সিনেমা হিট হলো না ফ্লপ হলো, কত দূর যাবে না যাবে, এই হিসেব নিকাশ এখন আর আসলে আর মনের মধ্যে কাজ করছে না। দর্শকের এই ভালোবাসা পাওয়ার পরে আসলে আমার মনে হয় না যে কোনো পরিচালকেরই এরপরে আর কি সে চাইবে আর কি। এটাই। সৌম্য? না, দর্শকের প্রতিক্রিয়া তো আসলে আমার তো জীবনে এটা প্রথম, তো এখন আমি এটা বলতে পারবো না যে আমার ফিলিংটা কেমন, কারণ আমি যখন এখনো হলে যাচ্ছি, হল ভিজিটে যাচ্ছি, হলে যখন লাইট জ্বলছে, মানুষজন আমাকে দেখছে এবং তারা চিল্লাচ্ছে অত অ্যাপ্রিসিয়েট করছে, আমি তো নার্ভাস হয়ে যাই, কারণ আমি আসলে মনে করি যে এটাকে আমার সাথে আমার জন্যই করছে নাকি অন্য কারণে। আমি এটা আসলে প্রসেস করতে পারি না এখন, এবং আমার খুব অস্বস্তি লাগে, অনেকটা হাত পা কাঁপাকাঁপি হয় আমার। কিন্তু আমার মনে হয় যে আরেকটু সময় গেলে একটু নিজেকে একটু ধাতস্থ করে নিলে আমি এটা আমার যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। আসলে আমরা অনুভূতিটা শুনবো, অনুভূতির মিশ্রণটা হয়তো অনেকভাবে আমরা এক একভাবে ব্যাখ্যা করতে চাই। আপনার মধ্যে যেই ব্যাপারটা এখন ঘটছে, এটা আমরা প্রত্যাশা করি যে এই ব্যাপারটা সবসময় ঘটতে থাকুক। আপনি আসলে কাজের মধ্যে থাকেন এবং আপনি এরকমই থাকেন। থ্যাংক ইউ। মিমি আপা, 3 বছর ব্যবধানে আবার একটা সিনেমা, এবং সেখানে আপনি আবারও আমাদের কাছে অনেকদিন পরে যখন আমরা আফসোস নিয়ে দেখি যে মিমি আপাকে আমরা কেন পাই না, সবসময়ের জন্য কেন পাই না, সেই আফসোসটা মেটানো গেল। কেমন লাগছে? দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? দর্শক প্রতিক্রিয়া ভীষণই ভালো, এবং আমি জানি না আমার এই কথাটা কেমন শোনাবে। তানিম নূরের কাছে যখন প্রথম গল্পটা শুনি এবং তিনি যখন প্রথম উৎসবের স্ক্রিপ্টটা হাতে তুলে দেন, তারপর যখন উৎসবের স্ক্রিপ্টটা পড়া হয় এবং কারা কারা আমরা অভিনয় করছি তাদের নামগুলো যখন থেকে আমি জানি, এবং আমি নিজে যেহেতু একটা সময় লম্বা সময় টেলিভিশনের দর্শকদেরকে নিয়ে কাজ করতাম বা তাদের জন্য কাজ করতাম, আমার প্রথম থেকে একটা ভীষণ রকমের মানে ভরসার জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল। আমার কাছে দর্শকের এই উচ্ছ্বাস প্রচণ্ডভাবে আমাকে আনন্দ দিচ্ছে, কিন্তু আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এটাই প্রত্যাশিত। আচ্ছা, কারণ হলো এই সিনেমার গল্প এবং এর সাথে জড়িত মানুষেরা এবং তানিম নূরের ভীষণ রকম, আমি ঠিক এই শব্দটাই বলবো, এরকম একটি ডায়ালগও এই সিনেমাতে আছে। তানিম নূরের ভীষণ রকম একটা শুদ্ধ নিয়ত, ড্রিম, স্বপ্ন বা ইচ্ছা যেটাকে বলি না আমরা, এইটার পরে আমার কখন মনে হয়েছিল যে এই তিনটা যোগফল আসলে কোথায় আমাদেরকে নিয়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি যে দর্শক কিন্তু মুখিয়ে আছে, আমরা শুধু শুধু দর্শককে আন্ডারমাইন করি, খালি বলি কি খাবে কি খাবে না, কি খাবে কি খাবে না, কিন্তু আমরা সব রকম খাবারটা তো দেই না। আমাদের ট্রেন্ড বলে যে এটা দিও না, ওটা চলবে না, এখানে টাকা আমরা ইনভেস্ট করবো না, ওইটা হবে না, এটা যাবে না। কিন্তু এই যে এত এত মানুষ তারা যে এই খিদেটা নিয়ে বসেছিল সেটা তো প্রমাণিত হলো। তো তাহলে এই সমীকরণটা মিলবে বলে আমার প্রত্যাশা ছিল, কিন্তু এই সমীকরণ মিলে এটা গ্রাফ আরো যখন ঊর্ধ্বমুখী, ওই জায়গাটা একটু অপ্রত্যাশিত অবশ্যই। আমি আসলে যখন দেখছিলাম মানে পুরো সময়টা দর্শকরা একটা জার্নির মধ্যে গেল, এবং যখন বিরতি ঘটলো
এই বিরতি কেন হলো, মানে দর্শকদের প্রতিক্রিয়া, মানে তারা যে জার্নিটার মধ্যে আছে এবং খুব মনোযোগ সহকারে আছে, সেটা তার প্রতিক্রিয়ায় বুঝলাম যে আচ্ছা বিরতির এই সময়টা তার জন্য খুব বিরক্তিকর লাগলো। এটা খুবই পজিটিভ। আমি শেষ থেকে একটু শুরুটা করতে চাই আপনাদের সাথে। আপনি সংলাপের কথা বলছিলেন, অভিভূত হয়েছে অনেক দিন পরে একটা সিনেমা দেখে। এত সংলাপ, মানে মনে হচ্ছে যে তা আমাদেরই কথা, এত দারুণভাবেও মানুষ ভাবতে পারে, এত দারুণভাবেও মানুষ বলতে পারে। আমি যেইটা দিয়ে শুরুটা করতে চাই সেটি হচ্ছে, জীবনের কোন জিনিসটা পাল্টানো গেলে আজকের দিনটা অন্যরকম হতে পারত, এটা আপনার মতটা শুনতে চাই। আসলে এটা তো আমাদের সবার জীবনেই না এরকম কিছু মনে হয় আফসোস কোনো থাকে একটা কিছু। আর কি। আমি যখন এই সিনটা দেখছিলাম, আমি না নিজের মধ্যে দিয়েও ভাবছিলাম যে হয়তো একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা এটা ভাবি। এই জন্য আমার জিজ্ঞেস করা আপনার কাছে। আচ্ছা, আর সবার আগে আসলে এই ডায়ালগগুলো লিখেছে কৃতিত্ব হচ্ছে আমাদের স্ক্রিন প্লে রাইটার আয়মান আসিফ, স্বাধীন এবং সামিউল ভুইয়া। ওরা এক্সট্রিমলি ট্যালেন্টেড দুজন মানুষ। ওদের বয়সও খুবই কম, মানে একদমই 27-28 বছর বয়স ওদের। এবং এই গভীর দর্শন, এটা কিন্তু আসলে ওরাই ধারণ করছে। মানে আমি বলবো যে আমাদের তরুণ লেখকরা আসলে অসম্ভব প্রতিভাবান, এবং আমি নিশ্চিত আমাদের যে তরুণ আরও চলচ্চিত্র নির্মাতারা আছে, তারা মানে অনেক প্রতিভাবান নির্মাতারা আছে আমাদের দেশে। এবং আমি নিশ্চিত এরকম উৎসবের মতো, মানে সব তো একই রকম হবে না, মানে নানা রকম ছবি আমাদের যেই প্রতিভাবান নির্মাতারা এখনো বানাচ্ছেন না, তারা বানাবে। আর যে আপনি যেটা বললেন যে আসলে এটা কি, যে মানে আমরা চেয়েছিলাম যে ছবিটা দেখার পরে মানুষের মধ্যে একটা আনন্দ মিশ্রিত হাহাকার নিয়ে লোকে হল থেকে বেরোবে আর কি। এটা ছিল আমাদের লেখা বা গল্পের, মানে ল্যান্ডিংটা ওখানে হবে আর কি। এটা ছিল ভাবনা আর কি। তো এখন সবসময় যেটা ভাবি সেটা তো আর হয় না আর কি। কোন জিনিসটা বদলাতে চাইতেন আপনি, বা এরকম তো অসংখ্য জিনিস আছে, একটা শুনতে চাইতেন? অন্যরকম হতেও পারতো। অন্যরকম আসলে এটা এই মুহূর্তে না মাথায় আসছে। আচ্ছা, আপনি চিন্তা করেন। আমি একটু চিন্তা করি। এটা কি ওর জীবনের না জীবনের? সিনেমার না, আমি জীবনেরটা শুনতে চাচ্ছি, বাস্তব একদম। আমার তো জীবন তো মাত্র আচ্ছা, সেই জায়গায় এখনই জীবন বদলানোর মতো কিছু মনে হয় না। কিন্তু তাও যদি জেসমিনকে রাখার জন্য কি, জেসমিন তো আসলে আমার সাথে তো রিয়েল লাইফে সিনেমা দেখার কোনো মানুষ নাই, এরকম মানুষ খোঁজার আমি সময় পাই নাই এখন। খুঁজে তো আমি যদি তাও বলতেই হয় যদি বদলানো যেত, অথবা তাহলে আমি এই সিনেমায় অভিনয় করার জন্য বাইক চালানো একদিন শিখতে গিয়েছিলাম, এবং অ্যাক্সিডেন্ট করে আমার খুব এখানে 13টা এখানে 4টা সেলাই। তো ওই দিন আমি তাইলে ওই মুহূর্তটাই বাইক চালাতাম না, এটা আমি চেঞ্জ করতাম, তাইলে হয়তো এই ড্যামেজগুলো আর হতো না। যে আপাতত এইটুকু শুনি। কিন্তু আমার একটা বড় বিষাদ আছে। বিষাদ হচ্ছে 2 দিনের দুনিয়ায় আমাকে বিরতি নিতে হবে 3 বার। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হবে। ফিরছি একটু পরেই, থাকুন আমাদের সাথে, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার আর ইউ ফেমাসের আয়োজনে। আমরা রয়েছি মোবারক ভিলায় উৎসবের এক আয়োজনে, সেখানে স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একবার। তবে সেখানে থাকতে হলে বেসিক ইনস্টিংক্টের থেকে আপনাকে মনে করতে হবে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এবং সেটা কেন নয়, যদি লাইফটা ফুলের শয্যা না হয় আপা, তাহলে কি হয়? এবং সেই লাইফে আপনি কি বদলাতে চাইতেন যদি একটা সুযোগ দেওয়া হতো আমাকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে উৎসবের ওই সিনটাতে একটু বোধহয় মন দিয়ে অভিনয় করতাম। আচ্ছা, মানে আমার মনে হয়েছে যে আমার আরেকটু বোধহয় গভীরে ঢোকা দরকার ছিল। মানে আমার কি ছোট জেসমিনকে আরেকটু বোঝা বোধহয় দরকার ছিল। মানে সেটা হচ্ছে আমি কাজের জায়গায় বললাম, মানে উৎসব সিনেমা না, আমার জীবনেরটাও কি? জীবনে সবসময় এটাই আমার মনে হয় যে একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর মনে হয় যে আরে ওই কাজটার যদি এটা ঠিকঠাক করতে পারতাম। আর তুমি যে অর্থে জিজ্ঞেস করেছো যে আসলে আমারও জীবনের ওই জাহাঙ্গীরের বড় ভাইয়ের মতো কেউ যদি থাকতেন, হ্যাঁ, মেন্টর থাকাটা আসলে অনেক দরকার। আমি সবসময় মেন্টরের অভাব অনুভব করেছি, এবং আমি সবসময় দেখেছি যে আমার মেন্টর থাকলে আমি অনেক ভালো কাজ করতে পারি, ভালোভাবে আমার জীবনের পথটা চলতে পারি। আমার মেন্টর না থাকলে আমি একা একা অনেক ভুল করি। আচ্ছা, একটা বিষয় জানতে চাই যে বাংলা সিনেমার যে অবস্থা, ইন্ডাস্ট্রি যে অবস্থা, সেখানে তো কেউ টাকা পয়সা খরচ করতে চায় না। তারপরে তানিম নূর আপনাকে নিয়ে যতখানি কাজ করালো, এবং সেইখানে কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে আমরা ডায়লগে দেখছিলাম যে এত কিপটা এবং ভাবে একটা সিন এক জায়গায় শেষ করে ফেলতেছে, ফলে সেটাকে একটু ট্রানজিশনের মধ্যে একটু অন্য প্লেসে নিয়ে যাওয়া, দর্শকদেরকে একটু ভিন্ন প্রেক্ষাপটে একটু বাসা থেকে বের হয়ে যেয়ে নিয়ে যাওয়া, আপনার ক্ষেত্রে কতটুকু করেছেন তিনি?
আপনার চরিত্রের ক্ষেত্রে শুধুমাত্র ওই বাসাটার মধ্যে নাকি বাইরের সেই গাড়িটার মধ্যেও ছাড়া আরো কিছু ছিল প্ল্যান? আরেকটু করা গেলে ভালো হতো, আরেকটু করা গেলে ভালো হতো, এরকম একটি মানে আলোচনাও আমি শুনেছি দর্শকের বা যারা রিভিউ লিখেছেন তাদের। আর তানিম নূরের নিজেরও একটু ভাবনা ছিল আমাকে নিয়ে আরেকটু কাজ করার, এই জন্য হয়তো আমারও একটু মন খারাপ ছিল যে কাজটা হলো না। কিন্তু ছবিটা যখন আমি দেখেছি, ফ্র্যাঙ্কলি বলছি, আমি আসলে তেমন কিছু মিস করিনি। আচ্ছা, মিস করিনি কেন? তার কারণটা হচ্ছে আমার মনে হয়েছে যে শেষের দিকে গিয়ে যদি আবার বড় জেসমিন কি করছিল এতদিন সেই সাতকাহন হতো, তাহলে ওই জায়গাটা সম্ভবত মানে পড়ে যেতে পারতো ছবিটা। আচ্ছা, রাদার আমার মনে হয়েছে যে হ্যাঁ, পাভেল হয়তো আরেকটু স্পেস পেলে ভালো হতো, মানে আজাদ আবুল কালাম, ওর স্পেসটা একটু বেশি ছোট হয়ে গেছে। বাট ওইটুকু ঘরের মধ্যেই আমরা হয়তো আরেকটু মানে নিজেদেরকে গুছিয়ে নিতে পারতাম, আমি আর পাভেল, বা যদি আগে আমাদের যেটা হয়েছে। কিন্তু তানিম ওই সময় যেই মানসিকতার মধ্যে দিয়ে পুরো জার্নিটাতে করেছে, ঠিক আছে, আমি সত্যিকার অর্থেই কোথাও মানে মনে করি না যে তানিম এতটুকু কমতি রেখেছে, ওর ক্ষমতার চেয়ে এতটুকু কম, সর্বোচ্চ ক্ষমতাটুকুকেও ব্যবহার করেছে। ক্ষমতার প্রসঙ্গে একটু যেতে চাই, সেটা একটা সংলাপ ধরে, খাইস্টা জাহাঙ্গীর উষ্টা খাক, শান্তিনীর মুক্তি পাক, যার নামে আসলে এই সিনেমাটা অনেকটা এগিয়েছে। তারও একটা সুন্দর সংলাপ রয়েছে, সেটি হচ্ছে যে এই জীবনে মেইন ক্যারেক্টার বলে কোনো কথা নেই, সবাই হচ্ছে সাপোর্টার। আপনি এই যে সাপোর্টিং ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার নিয়ে যেটা কাজ করেছেন, সেখানে এত ভারী মানুষজন, এত গুণী মানুষজন, অসুবিধা হয়নি? আপনি যখন জাহিদ হাসানকে নিয়ে কাজ করেন, আপনি যখন চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করেন, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, সবাই একটা ফ্রেমে, আবার নতুন জেনারেশনের মধ্যে যদি বলি সুনেরা, সৌম্য, সবাই এরাও ভালো করছে, আর তারা তো প্রমাণিত তারা বাংলাদেশের মানুষ, আমরা গর্ববোধ করি এই মানুষগুলো আমাদের, ফলে অসুবিধাটা হয় নাই? না, আসলে সত্যিকার অর্থে সেরকম কোনো অসুবিধা হয়নি। বা আসলে ওনারা প্রত্যেকেই, আমি আগেই বলে রাখি, আমি প্রত্যেকের কাছে ভীষণ কৃতজ্ঞ যে তারা আমার সাথে এই ছবিটা করেছেন। আর অসুবিধা হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ ওনারা প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর, এবং তাদেরকে আমি গল্প বলেছি, তারা তাদের প্রত্যেকের চরিত্র নিয়ে সন্তুষ্ট ছিল দেখেই কাজটি করেছে। তো কাজেই আমার কাছে মনে হয় না যে মানে আমাকে, আর ওনারা মানুষ হিসেবে সবাই এত ভালো, মানে কেন এটা হবে। আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে সিনেমাটাতে কিন্তু প্রত্যেকেই তারা তাদের মানে সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছে, এবং আমরা খুব আনন্দের সাথে অভিনয় করেছি। জাহিদ হাসান ভাই সম্পর্কে একটু আপনার কাছে জাহিদ হাসান ভাই তো জাহিদ হাসান ভাই আর কি আমাদের ছোটবেলার হিরো, মানে আমি তো তার ভীষণ ফ্যান ছিলাম 90s আর কি। তো কাজেই আমার সবসময় ইচ্ছে ছিল ওনার সাথে কোনো কাজ করার আর কি, এবং এই সুযোগটাও আসলে মানে যখন আমি পাই, কোনোটা হারানোর কোনো মানেই হয় না। আচ্ছা, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে এত হিউমার, একটা কমেডি নিয়ে এসেছেন, ইনক্লুডিং এই যে মারো জয়া হাসানের, এটা নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়, সেইটাকেও আবার রিপ্রেজেন্ট করা, একই সাথে অপি করিমের কোনো অভিনয় হয়, এই যে প্রেজেন্টেশন, এই আইডিয়াটা কখন আসলো? আমি এই আইডিয়াটার জন্য আপনাদের স্যালুট জানাতে চাই। আসলে এই মানে চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, তারা তাদের নামেই আর কি ভূতগুলো তাদের রূপ ধরে আসবে আর কি। এটা আসলে আমাদের মাথায় আসে, কারণ আমাদের তো ভিএফএক্স এর বাজেট নাই আর কি, মানে ভূত যদি আমরা ওইভাবে স্পেকটাকলস দিয়ে আনতে চাই আর কি, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা ভাবলাম যে আচ্ছা আমরা এমন ভাবে করি যেন লোকে, মানে আমাদের তো সবকিছু তো একটা সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে কাজ করতে হয়, আর এটা তো সেটার সব থেকে সুন্দর উদাহরণ। এবং এটা কিন্তু এটা প্রমাণ করে দিল যে আসলে স্পেশাল এফেক্টসের চেয়ে ইন্টেলিজেন্স আসলে বেশি টানে মানুষকে। তো সেই কারণেই কিন্তু আমাদের মাথায়, এবং এই আইডিয়াটা আমাদের যে একজন লেখক স্বাধীনের মাথাতে প্রথম আসে, যে বলে যে আচ্ছা 3 ভূতকে নিয়ে আমরা কিভাবে তাদেরকে আনবো, কিন্তু বললো যে ভাই আমরা তাহলে এইভাবে করি, ওনাদেরকেই কাস্ট করবো। ভূতেরা যে মোবাইল চালায় এটাও আমি জানতাম না। শুধু মোবাইল চালায় মানে তাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলো জানার জন্য কিন্তু উৎসব দেখতে হবে। সৌম্য, আমি একটু জানতে চাই, আপনার 2টা চ্যালেঞ্জের কথা আমি একটু শুনতেই চাই। এক হচ্ছে যে আমার ধারণা আপনি
90s-এর যে ফ্লেভারটা ওইটা আপনি ঠিকঠাকভাবে পাননি আপনার জীবদ্দশায় বা লাইফে। এটা একটা চ্যালেঞ্জ, ফলে ওইটা না পেয়ে কীভাবে সেটাকে ধারণ করা এবং সেটাকে ডেলিভারি দেওয়া এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা আরেকজন আমার লিজেন্ডারি ক্যারেক্টারের কথা বলছিলাম, জাহিদ হাসানের কথা, ওনার একটা চরিত্রকে আপনি কন্টিনিউ করছেন, সো এটা মনে হয় না এটা প্রেশার? সেকেন্ড প্রশ্নের উত্তরটাই আমি আগে দিই। আমার কাছে আসলে প্রেশারটা, আমি এটা মিমি আন্টিকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি এটা প্রেশারটা মাথায় নিইনি, কারণ আমি যদি এটা মাথায় নিতাম তাইলে হয়তো আমি যতটুকু ডেলিভার করেছি ওটা আমি করতে পারতাম না। তো আমি আসলে ওটা শুটিং করার সময় আমি কোনোভাবেই মাথায় নিইনি যে এটা জাহিদ আঙ্কেল এটা করছেন। হয় তার ম্যানারিজমগুলো আমি হয়তো আমার ডিরেক্টর তানিমুর আঙ্কেল বলে দিয়েছিল যে সে এরকমভাবে ম্যানারিজম করছে, যেটা ডিস্টিংটিভ যেটা ম্যানারিজম সেটা ফলো করেছে, কিন্তু সেটা যে জাহিদ আঙ্কেল করছেন সে কীরকম করছেন ওইটা আমি আর মাথায় ওই সময় রাখিনি। আচ্ছা। আর আমার জন্ম 2000 সালে, তো আমি 90s-এর ফ্লেভারটা ওরকম পাইনি, কিন্তু আমার হচ্ছে একটা ট্রানজিশন ফেজে আমি ছিলাম। আমার জন্ম, আমার কাছে মনে হয় যে 90s থেকে যে শিফট হচ্ছে, তো আমরা টিভি ভিসিআর দেখেছি, তখন এটা কাজ করতো না, কিন্তু আমার বাসায় ভিসিআর সেট ছিল। আচ্ছা। তারপরে 90s-এর যে ফ্লেভারগুলো, সিডি দেখা অথবা আপনার বেবি ট্যাক্সি, ইয়েলো ক্যাব, ব্ল্যাক ক্যাব, রাস্তায় জ্যাম কম, এইসব আমরা সবকিছু আমাদের দেখে বড় হয়। হয়তো এটা ফাংশনিং ছিল না ওরকম, কিন্তু ওগুলো আমাদের দেখা। তো ওই জায়গাতে 90s-এ এমন কিছু আমার দেখতে হয়নি শুটিংয়ে যেটা আমি একেবারে জীবনে কোনোদিন দেখিনি। হয়তো আমি সেটা ব্যবহার করিনি, কিন্তু আমার সব কিছুই দেখা আসলে। এটাই জানা থাকলেই উঠতে হয় না। একটা ডায়লগ খুব ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, আরও একটা হচ্ছে যেটা দিয়ে অনেক ধরনের রিলস তৈরি হচ্ছে, ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। এই দৃশ্যায়নগুলোর সাথে আপনি জড়িত। আমি একটু জানতে চাই আপনার কথাও এবং একই সাথে সাদিয়া আয়মানের কথাও, এখানে যদি তার আপনার কো অ্যাক্ট্রেস যিনি ছিলেন। না, প্রথমত সাদিয়া আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং আমার খুব কাছের বন্ধু। আমাদের দুজনের ফিকশনের জার্নিটা একসাথে, আইরনিক্যালি, এবং সেটা তানিমুর আঙ্কেলেরই একটা প্রোডাকশন, ডোপ প্রোডাকশনেরই। জি5-এ হচ্ছে আমাদের বাড়ি নামে একটা প্রজেক্ট ছিল, তো আমাদের দুজনের প্রথম ফিকশন ওইটাতেই, এবং তখন থেকে ওর সাথে বন্ধুত্বটা। তো অ্যান্ড শি ইজ সাচ আ ফ্যান্টাস্টিক পারফর্মার। আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওকেই বলছিলাম সেটা, যে ও যদি ঠিকঠাকভাবে এত ভালো জেসমিন না হতো তাহলে হয়তো আমি জাহাঙ্গীর হয়ে উঠতে পারতাম না। তো আমার জাহাঙ্গীর হয়ে ওঠার পিছনে ক্রেডিটটা আমি সাদিয়াকেও দিতে চাই। এবং এছাড়া সাদিয়ার ওই পার্টিকুলার ডায়লগগুলো যদি বলি, আমরা তো এক্সটেন্সিভলি বসে রিহার্সাল করেছিলাম, এবং সেটা শুটিংয়ের আগে এবং শুটিং সেটে যেও। তো আমরা আসলে ওইটা মনে করিনি, এবং খুব একটু ইজিলি সহজাতভাবে আমরা দিয়েছি। এবং আঙ্কেল এখানে আছেন, আমরা খুব বেশি রিটেকও দিয়েছিলাম না ওইটা। আমার মনে আছে তো, আমি মোবাইল দিয়ে তোমাদের রিহার্সালটা শুট করলাম না। আর কি সুন্দর ওই ড্রামা সিনটা। আমি বারবার সাদিয়াকে বলেছি, ওকে বলেছি, তোমরা এত সুন্দর করে ড্রামা সিনটা করলে, অভিনয়টা। তো ওইটাই ওর সাথে অনেক অনেক পরিশ্রম করেছে আর কি। মানে এটা আমাদের শুটিং এর আগে বহুবার রিহার্সাল করেছে। আমরা যে কদিন রাজশাহীতে ছিলাম, আর এই সিনটার জন্য আমরা দুজন খুব আর কি বহুবার ওরা যখন সেটে, মানে ওটা আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা দেখি কি অবস্থা, এবার এখন তো আমরা শুট করবো, এবার করো। আমি দুটো বিষয় দুজনের কাছ থেকে জানতে চাই। একটা বিষয় হচ্ছে যে আপনি শুটিংয়ে ঘটে যাওয়া যে কোনো একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই, যাদের সাথে সবার সাথে কাজ করার কোনো একটা মজার ঘটনা। একই সাথে আপনার লোকেশনটা, চয়েসটা নিয়ে সেটাও আমার অনেক প্রশ্ন ছিল যে জানতে চাও, এত সুন্দর সুন্দর লোকেশন, এটা তো বাংলাদেশি না? জি একটা ঘটনা যদি একটু লোকেশনগুলো যদি একটু মেনশন। আচ্ছা, লোকেশনগুলো আসলে পুরো গল্পটার বড় অংশটা তো মোহাম্মদপুরে শুট করা। আসলে আমি বড় হয়েছি, আমার জন্ম শ্যামলীতে, বড় হয়েছি মোহাম্মদপুরে, আমার স্কুল রেসিডেন্সিয়াল মডেল ছিল। তো যেহেতু ওখানে বড় হয়েছি, বা ওই বিহারি ক্যাম্পে আমরা বিরিয়ানি খেতে যেতাম, মানে ওই সব স্মৃতি 90 দশকে তো আমরা স্কুলে পড়তাম। তো সেই জন্য আসলে গল্পটা ক্রিসমাস ক্যারল থেকে না, সেটা 1843 সালে লন্ডনের সেটিংসে আমরা সেটা নিয়ে আসছি 2025 সালের মোহাম্মদপুরের বাবর রোডে। আর ওদের অংশটুকু শুট হয়েছে রাজশাহীতে। সেটা রাজশাহী একটা অসম্ভব সুন্দর একটা শহর, অসম্ভব সুন্দর সব মানুষ সেখানে আছে। আমরা রাজশাহী শুটিং মানে খুবই খুবই উপভোগ করেছি, এবং মানুষের ভীষণ সহযোগিতা পেয়েছি, এবং সুযোগ থাকলে আমি আরো বহুবার সেখানে যেতে চাই। আপনার একটা ছোট ঘটনা শুনতে চাই। ঘটনা আলাদা করে তেমন কিছু বলতে পারবো না, কারণ আমার শুটিং খুব কম সময়ের জন্য ছিল। মজার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে অনেক বছর পরে জাহিদের সাথে কাজ করার, একই শুটিং সেটে বসে একই সাথে পুরনো আড্ডাগুলা দেওয়া, এইটা আমার কাছে খুব একটা স্মরণীয়
সময় ছিল শুটিংয়ের সময়টাতে, কারণ একটা দীর্ঘ সময় আমরা একসাথে কাজ করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক কথা বলেছি, একটা লম্বা গ্যাপ, তারপরে আবার একসাথে কাজ করতে এসে এই যে গপ্পের ঝোলা খুলে বসলাম, তার মধ্যে আবার যেদিন পাভেলকে পেয়ে গেলাম, আচ্ছা, অপিকে পেয়ে গেলাম, সেদিন আরও জমে গেল। তো সব কিছু মিলে বেশ মজার। এবং মানে তানিম, উৎসবের অভিনয় বা উৎসবের সাফল্যে তুমি অনেক আনন্দ এনে দিয়েছো জীবনে, কিন্তু আমার চোখে জল এসে যাচ্ছে। অনেক বছর পরে জাহিদের সাথে আমাকে কাজ করার সুযোগটা করে দিয়ে কিন্তু আমাকে একটা দারুণ আনন্দের জায়গায় এনে দিয়েছো। থ্যাংক ইউ। আমরা আসলে খুবই নিজেরাই খুব আনন্দিত ওনাদেরকে একসাথে দেখতে পেয়ে। আমি একটা কথা এখানে বলতে চাই যে আমরা মিমি আপার যখন ওই যে গাড়িতে এসে শেষের দিকে আর কি যে উনি গ্লাসটা নামাচ্ছে, তো শটটা তো ওনার ক্লোজ শট আমরা ধরেছি, উল্টো দিকে কিন্তু জাহিদ ভাই ঠিক সেম ইমোশন নিয়ে দাঁড়িয়ে আছে, যেন উনি ঠিক মতো মানে ওইটাতে কিন্তু জাহিদ না দাঁড়ালেও পারতো, কিন্তু আমরা সারা জীবন দুজনের জন্য এই কাজটাই করে আসছি, যে ওইটাতে নামানো হচ্ছে গ্লাসে ক্লোজ শট, জাহিদ কিন্তু ওই থালা ধরে ওখানে দাঁড়িয়ে আছে, বিকজ আমি ওই এক্সপ্রেশনটা কখনোই দিতে পারতাম না যদি আমার চোখের সামনে জাহিদ না থাকতো। এবং সেটা দর্শকদের জন্য এরকম একটা ছবি তোলার সুযোগ আপনারা করে দিয়েছেন। শুধুমাত্র আমি যখন দেখছিলাম এই ফ্রেমটা, কি অসাধারণ। আমার এক বন্ধু আছেন, উনি হচ্ছেন মানে সাইকোলজি নিয়ে কাজ করেন আর কি, মানে কাউন্সেলিং করেন একজন, তো উনি হচ্ছেন আমাকে সিনেমাটা দেখে লিখেছেন দুইটা কথা। একটা হচ্ছে যে আপু তুমি বিয়ে কেন করলে, আর দ্বিতীয় হচ্ছে যদি খাস্টা জাহাঙ্গীরকে আমি ছোটবেলায় কাউন্সিলিং এর সুযোগ পেতাম তাহলে জীবনটা বদলে দিতে পারতাম। আমার দর্শক এত ভারী ভারী মানুষের সাথে এত দুর্দান্ত কথা বলছি, আমার সবকিছু গজা খিচুড়ি হয়ে যাচ্ছে। আমি ছোট্ট বিরতি নিতে চাই, সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। বিশ্বাস করেন আমাকে আহমদ শরীফ ভাববেন না, আমি এতক্ষণ আপনাদেরকে বিরতিতে রাখতে চাইনি, কিন্তু রাখতে হয়েছে। ফিরে আসলাম আরও একবার। আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন কয়েকজন গুণী সারথি। আমরা একটু ফিরতে চাই, একটা বাক্য আমি একটু আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখি দুটি কারণে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে স্বার্থ। এই যে ডায়ালগগুলো আমি একটু আবারও ফিরতে চাই, কেন মানে এত বেশি বিমোহিত, এবং আমি এটার মধ্যে আছি। আমি গতকালকে দেখার পর থেকে এখন পর্যন্ত একটা ঘোরের মধ্যে আছি, যে এত দুর্দান্ত একটা কাজ দেখলাম। এটা মানে আমি একটু বাস্তব জীবনের প্রেক্ষাপটে একটু জানতে চাই তানিম ভাই আপনার কাছ থেকে, যে আসলে আপনি এটা বিশ্বাস করেন কিনা। মানে এটা তো আসলে প্রতিটা মানুষের আলাদা, তো কাজে এটা এক একজনের ক্ষেত্রে হয়তো এক এক রকম হবে, বাট আমাদের যে রাইটার আর কি, যারা ডায়লগটা লিখেছে, ওরা থাকলে খুব ভালো হতো। এই প্রশ্নগুলোর অ্যান্সার ওরা সব থেকে ভালো দিতে পারে। তারা দেখতেছে এবং তারা আমাদের এই উত্তরগুলো পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই তারা দিয়ে দিবে। তোমাকে আবার আর ইউ ফেমাসে দুই ফেমাস রাইটারকে নিয়ে আসতে হবে। আর ইউ ফেমাস, আচ্ছা আমি নিয়ে আসবো। আপনি এই যে ডায়লগগুলো নিয়ে আপনি কোনো ধরনের প্রতিক্রিয়া কি পেয়েছেন? আমার খুব তুমি কিন্তু আজকে শুরু থেকে মানে উৎসবের কোনো না কোনো সংলাপ নিয়ে খেলছো। মজাটা হচ্ছে আমরা যখন থিয়েটার করতাম তখন আমাদের ভীষণ প্রিয় একটা অডিও নাটক ছিল উৎপল দত্তের টিনের তলোয়ার। হ্যাঁ, এবং আমাদের কাজ ছিল আমাদের পুরো থিয়েটার জীবন জুড়ে, এবং এখনো টিনের তলোয়ারের যে কোনো সংলাপকে কোট করা। হ্যাঁ, ঠিক আছে, যেমন ওখানে একটা ছিল আই নোজ ইংলিশ। হ্যাঁ, তো ওইটা যেমন আমাদের আই নোজ ইংলিশ, হ্যাঁ, এরকম হাজারো ডায়লগ, হ্যাঁ, সুন্দর সুন্দর মজার। হ্যাঁ, তো আমি না, যে তুমি বলছো না খেলছো, একটু আগে তানিমের সাথে এগুলো নিয়ে কথা বলছিলে, আমার মনে হচ্ছে কি যে সেই 90s আমি টিনের তলোয়ারই শুনতাম, এই ছোট ছোট সংলাপ নিয়ে আমরা সারাক্ষণ খেলতাম। আচ্ছা, আর এখন এসে উৎসবে ছোট ছোট সংলাপ নিয়ে শুধু খেলা না, এখন তো জীবনটাকে নতুন করে উপলব্ধি করছি এই সংলাপগুলোর মধ্যে দিয়ে। প্রভাবিত করেছে আমাকে, আমি মানে নতুন করে ভাবছি ব্যাপারগুলো নিয়ে, যে এই জীবনের সবগুলোই মেইন ক্যারেক্টার না, সাপোর্টিং ক্যারেক্টার আছে যেগুলো গুরুত্বপূর্ণ। রেজা, চিমটি, আমিও কিন্তু এইটাই আমাকে বেশি ভাবিয়েছে। রাইট। আসলে এই ডায়ালগটা আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মানে এই ডায়ালগটা যে আসলে কেউই মেইন ক্যারেক্টার না, আসলে আমরা তো সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই। আসলে মানুষ তো আর একা থাকতে পারে না, কিন্তু সে তার নিজের ইয়েতে সবসময় সবাই কিন্তু নিজেকে একটু নায়কই ভাবতে পছন্দ করে, কিন্তু ভুলে যায় যে আসলে তার আশেপাশে তার সম্পর্কগুলো সেগুলো না থাকলে কিন্তু সে নাই। এবং ভাষা যে এত দারুণভাবে প্রভাবিত করতে পারে, মাঝে মধ্যে ব্যাকরণ ঢোকে, হ্যাঁ, সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি, শুনে এত মজা করে করেছে না এটা।
দারুণ লেগেছে। দারুণ করেছে ও। কিন্তু আমি কি একটু বলতে পারি হ্যাঁ, Just অবশ্যই, ছোট্ট দু একটা অবশ্যই, অনুভূতির অবশ্যই, কথা অবশ্যই। জানি না মানে আজকে মতো করে আবার কবে বলা হবে। জি যখন টেলিভিশনে প্রথম শুরু হয় না জাহাঙ্গীরের জীবন দেখা, সেখানে যখন ওর বোনকে দেখা যায় ডাইনিং টেবিলে বসে কাঁদছে, আমি মনে করছিলাম জাহিদ খালি গিয়ে বলে না যে বুবুর এইখানটা কাছে একটু একটু থাকা যেতে। যাবে, হ্যাঁ। বুবুর সাথে একটু কথা বলা যাবে, তাহলে এখানে আরো কিছুক্ষণ থাকি। মানে ওই জায়গাটা যে কি পরিমাণ ইমোশনাল করে দেয়, বা জাহিদ যখন পাঞ্জাবিটা ধরে এরকম চুপ করে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ এই জায়গাগুলো। ও আরেকটা, সেটা আমি জাহিদকে বারবার বলেছি, আমি যখন ওকে বলি যে ঈদ মোবারক বলে উঠে যাই, কি বলে যাই সেটা বললাম না, দর্শক তো ওটা হলে গিয়ে দেখবেন। তখন যে জাহিদ একটা অর্ধেক কান্না, মানে কাঁদতে গিয়ে যে কান্নাটা গিলে ফেলে, উফ অসাধারণ ছিল সেটা, অসাধারণ। সৌম্য অটোগ্রাফ কি দিচ্ছেন? অটোগ্রাফ, হ্যাঁ আমি 2টা অটোগ্রাফ সাইন করেছি। মানে আমাদের তো সবাই মানে ফটোগ্রাফি এখন বেশি দেওয়া হয়, কিন্তু এছাড়াও দুজন, একটা ছোট বাচ্চা আর একজন খুব বয়স্ক একজন মানুষ, তারা দুজন আমার থেকে অটোগ্রাফ পেয়েছেন এবং আমার জীবনে প্রথম অটোগ্রাফ সাইন করা আর কি। আজকে আমরা এটা রাখতে চাই, আমরা একটা সৌম্যর অটোগ্রাফ রাখতে চাই, এবং সেই সৌম্যর অটোগ্রাফটা রাখতে হলে দর্শক সেটির জন্য আমাদের একটা পর্বে যেতে হবে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। অর্থাৎ আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীরা তারা একটা চিঠি লেখেন যে পৃথিবীর যে কোনো ব্যক্তি কিংবা বস্তুর উদ্দেশ্যে, এবং আমরা সেখানে তাদের চিঠিটি অটোগ্রাফ সহ রেখে দেই। আমরা একটু জানতে চাই সৌম্য কার কাছে লিখেছেন, কি লিখেছেন? আমার তো অবভিয়াস লেখা, মায়ের কাছে লিখেছি। তো লিখেছি, প্রিয় মা, আমার জীবনে যা কিছু করি না কেন সকল কৃতিত্বই তোমার, কেননা তুমি তোমার স্বপ্নকে মেরে ফেলে দিয়ে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছো। আমি তোমার জায়গায় হলে আমি হয়তো এটা পারতাম না। আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনি নিশ্চয়ই দেখছেন শিল্পা, আপনার প্রতিও অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল। তানিমুর একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে কি লিখেছেন, কার? আমি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যেই লিখেছি, পৃথিবীর প্রতি। আমার লেখাটা হচ্ছে, হিংসা ঘৃণা বিদ্বেষকে মুছে ফেলে পৃথিবীর সকল মানুষ মিলেমিশে একসাথে উৎসব করুক, এটাই আমার চাওয়া মানুষের উদ্দেশ্যে চিঠি। আপা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি কিন্তু তানিমের থেকে একটু নকল করেছি। নকল করা যাবে তো? কোনো সমস্যা নেই, মানে ইন্সপায়ার্ড। হ্যাঁ, ইন্সপায়ার্ড। ঠিক আছে, আমি ভাবছিলাম যে কি লিখবো, যেমন ও যেমন মাকে লিখেছে, আমার ওরকম কোনো প্রিয়জন নাই লেখার। আচ্ছা, মা বাবা কিংবা আমাকে লিখতে এরপর ভুল হবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমি তো আসলে পৃথিবীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তাহলে সেটাই বরং লিখি। তো ইন্সপায়ার্ড বাই তানিম নূর। আপনাদের জানাতে চাই প্রিয় সবাই, যে আমি শিশুদের নিয়ে সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি, আমি কাজও করি খানিকটা। তো এই বাংলাদেশের কোটি কোটি সুবিধা সম্পন্ন, মানে যারা প্রিভিলেজড এবং সুবিধা বঞ্চিত, যারা নট প্রিভিলেজড, এদের জন্য কি একসাথে কাজ করবেন? নিশ্চয়ই। অনেক বড় করে কিছু করতে হবে না, সবাই যার যার জায়গা থেকে ছোট ছোট ছোট। নিশ্চয়ই আমরা সেই আহ্বানে থাকতে চাই। তবে আমাদের আরেকটা পর্ব রয়েছে, সেটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা মিথ্যা বলবেন, দারুণভাবে মিথ্যা বলবেন। আমি যা জিজ্ঞেস করবো সেটি আসলে পুরোপুরি মিথ্যা বলবেন। তানিম নূর, আপনাকে দিয়ে শুরু করছি। উৎসব, ফালতু সিনেমা, কাইজার, জঘন্য, ৭১, হয় নাই, মানিহানি, বিরক্তিকর, জায়েদ হাসান, বাজে অভিনেতা, আফসানা মিমি, উনি অভিনয় পারে নাকি? সৌম্য, শিশু তো এখনো শিখতে হবে অনেক। সাদিয়া আয়মান, দুজন একই রকমই, ওদেরকে শিখতে হবে, অনেক দূর যেতে হবে, এখন অভিনয় শিখে নাই। আচ্ছা, জোশ জোশ জোশ। অপি করিম, শুধু হাসি দিয়ে তো হয় না, অভিনয় জানতে হবে একদম। মারো, জয় হাসান, আর কত এইভাবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। সৌম্য একটু ফিরতে চাই। সাদিয়া আয়মান, খুবই জঘন্য একজন অভিনেত্রী, কাইজার, আমার জীবনে কোনো মানে রাখে নেই। উৎসব, এটা মানে কোনো সিনেমার মধ্যে পড়েন, টেলিফিল্ম এটা আসলে একটা। জাহাঙ্গীর, খুবই দুর্দান্ত একজন মানুষ। জেসমিন, খুবই বাজে মহিলা, জাহাঙ্গীরের সাথে থাকতে পারে না। আচ্ছা, আমি ওই যে একটা রেল স্টেশন দেখাচ্ছিলেন না, যেখান থেকে জেসমিন চলে যায়, ওই রেল স্টেশনটার নামটা কি?
এইটা সত্য কথাটা জানতে চাই, আমি আবার ফিরছি। এটির নামটা কি আবার? হরিয়াল সম্ভব। হরিয়ান। এত জোশ। আচ্ছা, আমরা একটু মানে সেগমেন্টে ফিরে যাই। আফসানা মিমি। মানে আমার একদমই পছন্দ না মানুষটাকে। একদমই পছন্দ না। চঞ্চল চৌধুরী। জঘন্যতম মানুষ পৃথিবীর। আচ্ছা, অপি করিম। আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ। তানিম নূর। আমার মানে এই ডিরেক্টরটার সাথে আমি জীবনে কাজ করতে চাই না। জয় হাসান। জয় হাসানকে জীবনে দেখতে চাই না। মিমি আপু, আপনার কাছে ফিরছি। নদীর নাম মধুমতি। নদীর নাম মধুমতি। মিথ্যা বলতে হবে। অসাধারণ সিনেমা। চিত্রা নদীর পাড়ে। পসা। প্রিয়তম শো। অনর্থক। পাপপুণ্য। বাজে। উৎসব। খুব খারাপ। জাহাঙ্গীর। লাভ ইউ। জেসমিন। দারুণ একজন মহিলা। অ্যাডমিট কার্ড। এটা তো ভুল বলছি, পসা মহিলা। আচ্ছা ডানা থাকলে উঠতে হয় না, এই কথাটা শোনে নাই। আচ্ছা, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কি বলবো? মিথ্যা বলবেন যে কোনো একটা, এটা দলিল হিসাবে ব্যবহৃত হয়। ও হ্যাঁ, মানুষ সম্পর্কে বলা সহজ, একটা অবজেক্ট সম্পর্কে কি বলবো তাই ভাবছিলাম। ও অ্যাডমিট কার্ড অপ্রয়োজনীয়। তানিম নূর। জি। তার সম্পর্কে মিথ্যা। তানিম নূর, আই ডোন্ট লাইক হিম। জাহিদ হাসান। একটা পচা অভিনেতা। আচ্ছা, আর পচা মানুষ। অপি করিম। অভিনয়টা না করলেই পারতো। চঞ্চল চৌধুরী। নট ইমপ্রেসড। জয় হাসান। ভ্যাম্পায়ার। মারো। আমরা একদম শেষ দিকে রয়েছি। আমরা একদম ছোট ছোট করে আপনাদের একটু কাছ থেকে এই উৎসব কিংবা দেশ সবকিছু সম্পর্কে অল্প করে শুনতে চাই। সৌম্য, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলতে পারেন আপনার দর্শকদের উদ্দেশ্যে যে কোনো ধরনের মন্তব্য। প্রথমেই দর্শককে অনেক ধন্যবাদ, আমাকে এবং আমার ভাইকে এত কম কাজের মাধ্যমে যে আমাদেরকে এরকম গ্রহণ করে নিয়েছেন আপনারা, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসাটাই হয়তো আমার ভালো কাজের মাধ্যমে আমি ফিরিয়ে দিতে চাই। আর দেশের মানুষ একজন একজনকে ভালোবাসেন, এটাই এর চেয়ে বড় চাওয়া। তাহলে দেখবেন আমরা সবাই খুব ভালো আছি। থ্যাংক ইউ। আর মাঝে মধ্যে আমাদেরকে একটু কনফিউশন থেকে দূরে রাখ বাবা। আমি মাঝে মধ্যে ভুলেই যাই যে কে সৌম্য আর কে দিব্য। আল্লাহ, আমিও তো তাই। তানিম ভাই, আপনার আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই প্লিজ, আমাদের সিনেমাটা এখনো চলছে, সবাই দেখতে আসুন এবং পরিবার সহ আসুন। এবং আমরা খুবই আশাবাদী যে আপনাদের ভালো লাগবে, কারণ অনেকের যারা দেখেছে তাদের সবারই খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি তানিম নূরের উদ্দেশ্যে বলি। জি, আচ্ছা, ওকে। তানিম নূর আমাকে প্রথমে এই সিনেমাটা যেদিন করার জন্য ফোন করেছিলেন, সেটা আমার স্পষ্ট মনে আছে। দিনটা ছিল 11ই মে। 12ই মে তো অঞ্জন দত্তের নায়িকার জন্মদিন, কিন্তু ওই দিন 2024 সাল, কিন্তু 11ই মে 2024 আসলে আমি অঞ্জন দত্তের কনসার্টে গিয়েছিলাম। মানে মালার জন্মদিন 12ই মে, কিন্তু আমি আসলে 11তে গিয়েছিলাম। আমি যখন ওইখানে ঢুকছিলাম ওই ভেন্যুতে, তখনই আমাকে তানিম নূর ফোন করে। তা আমি তখন রীতিমতো উঠতে থাকি। যখন আমাকে বলে যে 90-এর দশকের জাহিদ হাসান, তখন আমি কিছুই জানি না, খালি জাহিদ হাসানের সাথে অভিনয় করবো, ওইটাতেই আমি উঠছিলাম। তো তারপর ঠিক 1 বছর পরে 2025 জুনে এসে এখনো উৎসব নিয়ে উঠছি। উৎসব নিয়ে উঠতে থাকুন। আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। শুভাশিস তানিমের উদ্দেশ্যে বলেন না, এরকম আরো উঠতে চাই। আমরা আসলে উঠতে চাই দর্শক, এবং সেজন্য আসলে উৎসবের সাথে থাকা উচিত। আপনারা সময় দিয়েছেন, বিশেষ কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন। আমরা একটু দর্শক এই মুহূর্তে বিদায় নিতে চাই। আমার বিদায় নিতে মোটেও মনে চাইছে না, কিন্তু আসলে নিতে হবে, সময়ের সংক্ষিপ্ততা রয়েছে। তবে একটা কথা বলতে চাই, উৎসব হচ্ছে বাংলাদেশের। আমরা চাই সবাই মিলে উৎসব করতে, এবং সেই জন্য আপনাদের পাশে থাকা খুব জরুরি। এই বাংলাদেশটা আমার, আপনার সবার, এবং সেই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব আপনাদের। এবং বাংলাদেশটা ভালো থাকে, আমি ভালো থাকি। আমি ভালো থাকলে আমরা সবাই জিতে চাই, আর আমরা সবাই জিতে চাইলে আমাদের বাংলাদেশটা ভালো থাকে, লাল সবুজের বাংলাদেশটা। এটা আমার, আপনার। ভালো থাকবেন। দেখা হবে প্রতিদিন অন্য আয়োজনে।